আয়নাটার দিকে ভালো করে তাকাও। আমি আয়নাটা তুলে নিজের মুখ দেখলাম। প্রথমে সবই ঠিকই লাগছিল, তারপর ধীরে ধীরে আয়নার মধ্যে আমার পেছনের দৃশ্যটা বদলাতে শুরু করলো। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের ভেতরে আমি একা দাঁড়িয়ে আছি, আমার পেছনে কেউ নেই। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের 431 নম্বর এপিসোডে। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। আর আজকে শনিবার রাত 10টা বেজে গেছে। তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে। আজকের এপিসোডে থাকছে একটাই ঘটনা পাঠিয়েছে জামশেদপুর থেকে উন্মেষ চক্রবর্তী। উন্মেষ আমাদের এর আগে বহু ঘটনা পাঠিয়েছে এবং একটা ঘটনা একেবারে সুপারহিট। তোমরা প্রত্যেকেই সেই ঘটনাগুলোকে ভালোবাসা দিয়েছ। তোমাদের ভালো ভালো কমেন্ট হচ্ছে তার প্রমাণ। তবে যার কাছ থেকে আজকের ঘটনাটা উন্মেষ জোগাড় করেছে তিনি তার নাম প্রকাশে অনিচ্ছুক, কিন্তু উন্মেষ একটা কাল্পনিক নাম ব্যবহার করে পুরো ঘটনাটা আমাদেরকে বলেছে। ঘটনাটা বহু বছর আগের, কিন্তু সাল উল্লেখ করা নেই। তবে ঘটনাটা আমি পড়ে যেটা বুঝতে পেরেছি, আমার তো ভালো লেগেছেই, তোমাদেরও ঘটনাটা ভালো লাগবে সেই বিশ্বাস রেখেই শুরু করছি আজকের প্রেতপক্ষের 431 নম্বর এপিসোডের ঘটনা। আমার নাম অর্কদীপ সেন। পেশায় আমি বিদ্যুৎ দপ্তরের একজন লাইন ইন্সপেক্টর। বহু বছর ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বৈদ্যুতিক লাইনের কাজ দেখাশোনা করছি। কাজের জন্য পাহাড়, জঙ্গল, দ্বীপ, নদীর চর এমন অনেক জায়গায় একা থাকতে হয়েছে। তাই ভূতের গল্প শুনে ভয় পাওয়ার অভ্যাস আমার কোনো দিনই ছিল না। কিন্তু সেই বছর মুর্শিদাবাদের পদ্মার ধারের এক চরে যা ঘটেছিল সেটা আজও কাউকে সহজে বলতে পারি না। শুরু করছি ঘটনা। আমাদের বিভাগ নতুন করে ওই মুর্শিদাবাদের পদ্মার ধারের চরে বৈদ্যুতিক লাইন টানার কাজ শুরু করেছিল। মাঝ নদীর একটা ছোট্ট চর, বর্ষাকালে অর্ধেক ডুবে যায়, শীতকালে আবার বড় হয়ে ওঠে। নদীর চর সম্বন্ধে যাদের জানা আছে তারা ব্যাপারটা জানে। সেই চরে প্রায় 60টি পরিবার থাকত। চরে পৌঁছতে নৌকায় প্রায় 40 মিনিট সময় লাগত। প্রথম দিন বিকেলের দিকে আমি সেই চরে পৌঁছলাম। আকাশে মেঘ ছিল, নদীর জল ধূসর, চরের ঘরগুলো সব খড়ের চালা, নানান রকম গাছ দ্বারা বেষ্টিত। আমার থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের প্রধান মোফাজ্জল শেখের বাড়ির পাশের একটা খালি কুঁড়ে ঘরে। তবে ঘরটা ভালো। সেখানে পৌঁছে জিনিসপত্র রেখে আমি বাইরে বেরোতেই মোফাজ্জল সাহেবের সঙ্গে দেখা হলো। তিনি বললেন, নমস্কার বাবু, একটা কথা বলি, কাজ যত রাতি হোক পশ্চিম দিকের বাঁধ পার হবেন না। আমি হেসে বললাম, কেন? তিনি সোজা উত্তর দিলেন না, শুধু বললেন, ওদিকে শেষ যে ঘরটা আছে সূর্য ডোবার পর সেই দিকে কেউ যায় না। আমি ভেবেছিলাম হয়তো চোর ডাকাতের ভয়, আর কিছু জিজ্ঞাসা করিনি। সন্ধ্যায় গ্রামের চায়ের দোকানে গিয়ে বসেছিলাম। সেখানে কয়েকজন মাঝি আর জেলে গল্প করছিল। আমাকে দেখে একজন বললেন, নতুন বাবু এসেছেন তাই না? আমি মাথা নাড়তেই আরেকজন জিজ্ঞাসা করলেন, কোথায় থাকছেন? আমি মোফাজ্জল শেখের পাশের বাড়ির সেই কুঁড়ে ঘরটার কথা বলতেই সবাই একবার চোখাচোখি করল। একজন বয়স্ক মানুষ খুব নিচু গলায় বললেন, মোফাজ্জল সাহেব কিছু বলেছেন? আমি বললাম, কি বলুন তো? রাতে যদি কোনো মেয়ের গান শুনতে পান সেই দিকে যাবেন না, কৌতূহল বাড়তে পারে, উত্তর দেবেন না। আমি জিজ্ঞাসা করলাম, আরে মানে কি উত্তর দেবেন না? সে কি আমাকে নাম ধরে ডাকবে? বৃদ্ধ বললেন, ডাকতেও পারে। আমি জিজ্ঞাসা করলাম, এত রাতে আবার গান কে গায়? লোকটা বলল, আছে আছে। আমি জিজ্ঞাসা করলাম, গ্রামের কেউ? বৃদ্ধ বললেন, মানুষ হলে ক্ষতি ছিল না, তবে ও যাবেন না, যেটা বললাম মাথায় রাখবেন।
দোকানে আর কেউ একটাও কথা বলল না। আমার আসার আগে সেখানে একটা আড্ডা চলছিল, কিন্তু এইসব কথার পর সেখানে অদ্ভুত একটা অস্বস্তিকর নীরবতা নেমে এলো। রাতে খাবার পর আমি কাজের নকশা নিয়ে বসেছিলাম। ঘড়িতে তখন 10:30। হঠাৎ বাইরে খুব মৃদু একটা গানের সুর ভেসে এলো। ও নদীর কূলে বসে ডাকি, ফিরে আয় রে সজন, কাশফুল দোলে হাওয়ার সুরে, কাঁদে আমার মন। একজন মেয়ে গুনগুন করে যেন পুরনো কোনো লোকগান গাইছে। গলাটা অদ্ভুত সুন্দর, এত সুন্দর যে অজান্তেই আমি উঠে দাঁড়ালাম। দরজা খুলে বাইরে এলাম। চারিদিকে কুয়াশা, দূরে নদীর জল কালো হয়ে আছে। গানটা আসছে পশ্চিম দিক থেকে, যেদিকে যেতে মোফাজ্জল সাহেব নিষেধ করেছিলেন। আমি কিছুটা এগোতেই গানটা থেমে গেল। চারপাশে আবার নিস্তব্ধতা। হঠাৎ কাশবনের ফাঁক দিয়ে দেখলাম দূরে একটা ছোট্ট কুঁড়ে ঘরের সামনে সাদা শাড়ি পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কেরোসিনের কুপি। মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না, কিন্তু সে যেন আমার দিকেই তাকিয়ে আছে। কয়েক সেকেন্ড পরে মেয়েটা ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকে গেল। আমি আর এগোলাম না, ফিরে এসে ঘরে শুয়ে পড়লাম। পরদিন সকালেই কাজ শুরু হয়ে গেল। সারাদিন গ্রামের লোকজনের সঙ্গে ব্যস্ত ছিলাম। দুপুরের দিকে একটা বিষয় আমার চোখে পড়ল। চরের সব মানুষকে দেখলাম, কিন্তু আগের রাতে দেখা সেই মেয়েটাকে কোথাও দেখলাম না। আমি এক জেলেকে জিজ্ঞাসা করলাম, পশ্চিমের শেষ ঘরটায় কে থাকে? লোকটা সঙ্গে সঙ্গে আমার মুখের দিকে তাকালো, তারপর বলল, ওদিকের কথা বাদ দিন বাবু। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে বলল, সব প্রশ্নের উত্তর জানা ভালো নয়। আমি সেখান থেকে চলে আসি। সন্ধ্যের পর কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। ঠিক তখনই দূরে সেই মেয়েটাকে আবার দেখলাম। আজ সে দিনের আলোতেই দাঁড়িয়ে ঘরের সামনে কলসিতে জল তুলছে। বয়স হবে 24 কি 25। মুখে খুব শান্ত একটা হাসি। সে একবার আমার দিকে তাকালো, তারপর খুব আস্তে মাথা নাড়ল, যেন সে আগে থেকেই আমাকে চেনে। আমি ভেবেছিলাম এগিয়ে গিয়ে কথা বলবো। ঠিক তখনই পেছন থেকে মোফাজ্জল সাহেব আমার হাত চেপে ধরলেন, বললেন, চলুন, এখানে দাঁড়াবেন না। আমি অবাক হয়ে বললাম, ওই মেয়েটা কে? তিনি আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে দ্রুত হাঁটতে শুরু করলেন। বাড়ির সামনে এসে থেমে গিয়ে বললেন, আজকের পর ওই দিকে তাকাবেন না। আমি বিরক্ত হয়ে বললাম, আপনারা সবাই এমন করছেন কেন? ও কি কোনো অপরাধী? মোফাজ্জল সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, যতদিন এখানে আছেন একটা কথা মনে রাখবেন। আমি বললাম, কি কথা? তিনি বললেন, সন্ধ্যার পর যদি কেউ আপনার নাম ধরে ডাকে, একবারও ফিরে তাকাবেন না। ওদিকে যাওয়া তো দূরের কথা। সেদিন রাতে অনেকক্ষণ পর্যন্ত কোনো শব্দ ছিল না। আমি প্রায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ খুব আস্তে কেউ আমার নাম ধরে ডাকলো। আমার নাম যেহেতু অর্কদ্বীপ, কেউ আমাকে অর্ক বলে ডাকত, কেউ আমাকে দ্বীপ। কেউ আমাকে ডাকলো, অর্ক। গলাটা মেয়েটার। আমি চোখ খুললাম। অর্ক, আবার সেই ডাক। একবার বাইরে আসবেন? আমার বুকের ভেতরটা ধক করে উঠল, কারণ গলাটা শুনে মনে হচ্ছিল সে ঠিক আমার দরজার অন্য পাশে দাঁড়িয়ে আছে। আমি নিঃশব্দে উঠে জানলার কাছে গেলাম। জানলার বাঁশের ফাঁক দিয়ে বাইরে তাকাতেই শরীরটা যেন বরফ হয়ে গেল। দরজার সামনে সত্যিই একটা মেয়ে দাঁড়িয়ে আছে। হাতে কুপি, মাথা নিচু, দীর্ঘ চুল, মুখ ঢেকে রেখেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, তার পায়ের নিচে ভেজা কাদা থাকলেও কোনো পায়ের ছাপ নেই। ঠিক তখনই সে খুব ধীরে মুখ তুলে আমার জানলার দিকে তাকালো, আর প্রথমবারের মতো আমি তার মুখটা স্পষ্ট দেখতে পেলাম। সে হাসছিল, কিন্তু সেই হাসিতে কোনো উষ্ণতা ছিল না। মনে হচ্ছিল অনেক দিন ধরে সে শুধু কারোর অপেক্ষা করছে।
জানলার ফাঁক দিয়ে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমি যেন কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গিয়েছিলাম। তার চোখ দুটো অদ্ভুত শান্ত, ভয়ের চেয়ে বরং কেমন একটা বিষণ্ণতা ছিল সেখানে। সে ধীরে ধীরে হাত তুলে আমাকে ইশারা করল, একবার তারপর আরেকবার। মনে হচ্ছিল বাইরে গিয়ে তার সঙ্গে কথা বলতেই হবে। আমার হাত প্রায় দরজার ছিটকিনিতে গিয়ে পড়েছিল। ঠিক সেই সময় পাশের ঘর থেকে মোফাজ্জল সাহেবের কাশি শোনা গেল, আর আমি চমকে উঠলাম। সেই চমকেই যেন আমার সম্বিত ফিরল। আবার জানলার দিকে তাকাতেই দেখলাম দরজার সামনে কেউ দাঁড়িয়ে নেই। মেয়েটা উধাও। আমি সেই রাতে আর ঘুমোতে পারিনি। পরদিন সকালে কাজে বেরোতেই মোফাজ্জল সাহেব আমার মুখের দিকে তাকিয়ে বললেন, রাতে ঘুম হয়নি? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি বুঝলেন কি করে? তিনি হালকা হেসে বললেন, যাদেরও প্রথম রাতে দেখে তাদের মুখ সকালে এমনই থাকে। আমি সঙ্গে সঙ্গে বললাম, আপনি সব জানেন, তাহলে সত্যিটা বলছেন না কেন? তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সব কথা বললে আপনি বিশ্বাস করবেন না। আমি জেদ ধরে বললাম, তবু বলুন। তিনি চারিদিকে একবার তাকিয়ে খুব নিচু গলায় বললেন, ওকে সবাই মেহের নামে চিনত। প্রায় 6 বছর আগে এই চরের শেষ মাথায় ওই কুড়ে ঘরেই থাকতো মেহের আর তার বৃদ্ধ বাবা। বাবা মারা যাওয়ার পর মেয়েটা একাই থাকতো। তারপর একদিন, না আর না, ওইটুকুই জানাই যথেষ্ট। আমি তাকে বলতে গেলাম যে, হ্যাঁ আরে বলুন না পুরো কথাটা, কিন্তু তিনি উঠে চলে গেলেন। সারাদিন আমার কাজে মন বসল না। মাঝে মাঝেই পশ্চিম দিকের সেই শেষ কুড়ে ঘরের দিকে তাকাচ্ছিলাম। আশ্চর্যের বিষয়, জানলাগুলো ভাঙা, ছাদের খড় অর্ধেক উড়ে গেছে। মনে হচ্ছে বহু বছর ধরে সেখানে কেউ থাকেই না। আমি এক শ্রমিককে জিজ্ঞাসা করলাম, ওই ঘরে কেউ থাকে না? সে একবার ঘরের দিকে তাকিয়ে বলল, দিনে তো নাই, রাতের কথা বলতে পারবো না। আমি আর কিছু বলার আগেই স্থানীয় সেই শ্রমিক অন্য দিকে চলে গেল। সন্ধ্যের একটু আগে কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। তখন চারপাশটা আলো আঁধারিতে ভরা। ঘরে ঢোকার আগেই আমি মাটিতে একটা ভাঁজ করা কাগজ পড়ে থাকতে দেখলাম। কৌতূহলবশত তুলে নিলাম সেই কাগজটা। কাগজটা খুব পুরনো, কিন্তু অদ্ভুতভাবে শুকনো। খুলে দেখি সুন্দর হাতের লেখায় মাত্র একটা লাইন, আজ রাত 10টার পরে এসো, খুব দরকার আছে। নিচে কোনো নাম নেই। আমি প্রথমে ভেবেছিলাম গ্রামের কারোর ব্যক্তিগত চিঠি হবে, কিন্তু কাগজটা উল্টোতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। পেছনে ছোট্ট করে লেখা আছে, কোথায় আসতে হবে জানো তো? তারপর লেখা, পশ্চিম দিকের শেষ কুড়ে ঘরে। আমি দ্রুত চারিদিকে তাকালাম, কেউ কোথাও নেই। কাগজটার কথা মোফাজ্জল সাহেবকে আর জানাইনি। নিজেকেই বোঝাচ্ছিলাম যে নিশ্চয়ই কেউ মজা করেছে। তবু অদ্ভুতভাবে বারবার মনে হচ্ছিল চিঠিটা যেন সত্যি আমার জন্যে লেখা। ঘড়িতে তখন 9:45 বাজে। হঠাৎ বাইরে থেকে সেই পরিচিত গানের সুর ভেসে এলো, আজকে আগের চেয়ে অনেক স্পষ্ট। চাঁদের আলো নৌকার বুকে, নদী ভাসে ধীর, তোরই আশায় জেগে থাকি আমি যে অস্থির। আমার বুকের ভেতর কেমন যেন একটা টান অনুভব করলাম। মনে হচ্ছিল যেতেই হবে। নিজের অজান্তেই আমি উঠে দাঁড়ালাম। দরজা খুলেই বাইরে এলাম। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। সেদিন হয়তো অমাবস্যার রাত। দূরে আমার চোখে পড়ল কুপি হাতে একটা অবয়ব হেঁটে যাচ্ছে। সে একবারও পেছনে তাকাচ্ছে না। আমি ধীরে ধীরে তার পিছু নিলাম। কাশবনের সরু পথ পেরিয়ে আমরা চরের একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেলাম। সামনে সেই কুড়ে ঘর। দিনের বেলা যেটাকে পরিত্যক্ত দেখেছিলাম, কিন্তু এখন ঘরের ভেতর থেকে মৃদু আলো বেরোচ্ছে। দরজাটা আধ খোলা।
মেয়েটা ভেতরে ঢুকে গেল। আমি কয়েক মুহূর্ত বাইরে দাঁড়িয়ে রইলাম, তারপর সাহস করে দরজায় টোকা দিলাম। ভেতর থেকে শান্ত গলায় উত্তর এলো, এসো। আমি ঘরে ঢুকতেই অবাক হয়ে গেলাম। ঘরটা একেবারে পরিষ্কার, পরিত্যক্ত ঘর এরকম পরিষ্কার হয় কি করে? মাটির মেঝে ঝকঝক করছে, এক কোণে কুপি জ্বলছে, মাঝখানে বিছানা করা। মেয়েটা জানলার পাশে দাঁড়িয়েছিল। আজ প্রথমবার ওর মুখটা স্পষ্ট দেখলাম। খুব সাধারণ সাজ, সাদা নীল শাড়ি, চোখে অদ্ভুত এক প্রশান্তি। সে মৃদু হেসে বলল, আমাকে দেখে খুব ভয় পেয়েছো? আমি আস্তে বললাম, তুমি কে? সে প্রশ্নের উত্তর দিল না, বরং বলল, এই চরে কেউ আমার সঙ্গে কথা বলে না। তার গলায় কষ্টের সুর ছিল। আমি বললাম, সবাই তোমাকে এড়িয়ে চলে কেন? সে কিছুক্ষণ চুপ করে থেকে খুব আস্তে বলল, কারণ ওরা ভাবে আমি নেই। কথাটা শুনে আমার শরীর শিউরে উঠল। আমি এবার একটা অন্য প্রশ্ন করলাম, আমাকে এখানে কেন ডেকেছ? সে আমার দিকে তাকিয়ে বলল, তুমি চলে যাওয়ার আগে একটা জিনিস দেখাতে চাই। আমি বললাম, কি জিনিস? সে হাত তুলে ঘরের উত্তর দিকের একটা দেওয়াল দেখালো। সেখানে পুরনো কাঠের একটা আলমারি। মেয়েটা বলল, ওটা খুলে দেখো। আমি ধীরে ধীরে আলমারির কাছে গেলাম। দরজাটা খুলতেই দেখি ভেতরে সারি সারি কাপড়, একটা আয়না, কয়েকটা পুরনো বই। আমি ফিরে তাকিয়ে বললাম, এখানে তো কিচ্ছু নেই, কি দেখব? মেয়েটা মৃদু হেসে বলল, আয়নাটার দিকে ভালো করে তাকাও। আমি আয়নাটা তুলে নিজের মুখ দেখলাম। প্রথমে সবই ঠিকই লাগছিল, তারপর ধীরে ধীরে আয়নার মধ্যে আমার পেছনের দৃশ্যটা বদলাতে শুরু করলো। আমি স্পষ্ট দেখতে পেলাম ঘরের ভেতরে আমি একা দাঁড়িয়ে আছি, আমার পেছনে কেউ নেই। কিন্তু বাস্তবে আমি তো ঠিক এইমাত্র মেয়েটার সঙ্গে কথা বলছিলাম। আমার বুকের ভেতরটা কেমন একটা করে উঠল। আমি তড়ি ঘড়ি ঘুরে দাঁড়ালাম। মেয়েটা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, শান্ত মুখে আমার দিকে তাকিয়ে আছে। আমি আবার আয়নার দিকে তাকালাম, আবার একই দৃশ্য। ঘরে শুধু আমি আর কেউ নেই। হঠাৎ মেয়েটা খুব ধীরে বলল, এখনো কি মনে হয়, আমি আছি না নেই? আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। কিন্তু সেই মুহূর্তে বাইরে থেকে কারোর চিৎকার ভেসে এলো, অর্কদীপ বাবু, ও অর্কদীপ বাবু, বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন ওই ঘর থেকে। এটা মোফাজ্জলের গলা। মেয়েটার মুখের হাসিটা ধীরে ধীরে মিলিয়ে গেল। সে খুব নিচু গলায় শুধু একটাই কথা বলল, আজ তুমি চলে যাও, কিন্তু কাল রাতে আবার এসো। কাল তোমাকে সব সত্যি বলবো। আমি দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। ঘরের সামনে এসে দেখি মোফাজ্জল আর গ্রামের আরো 4 জন হাতে লাঠি লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে আছে। তারা আমাকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আমি পেছনে ফিরে কুঁড়ে ঘরের দিকে তাকালাম, আর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। যে ঘরের ভেতর থেকে আমি বেরিয়ে এলাম সেটার ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিচ্ছু নেই। কোথায় সেই মেয়ে, কোথায় সেই তেলের কুপি, কোথায় সেই আলো? আমি কিছুক্ষণ নিঃশ্বাসই নিতে পারছিলাম না। একবার কুঁড়ে ঘরের দিকে তাকাচ্ছি, আবার মোফাজ্জল সাহেব আর বাকি লোকেদের দিকে। আমি কাঁপা গলায় বললাম, আমি তো এই ঘরের ভেতর থেকে বেরিয়ে এলাম। ওখানে তো। গ্রামের লোকেরা কেউ কোনো কথা বলল না। মোফাজ্জল সাহেব আমাকে থামিয়ে বললেন, আর কথা নয়, চলুন, ঘরে ফিরে চলুন। তাদের মুখের ভাব দেখে মনে হচ্ছিল যেন তারা এমন কিছুই আশা করেছিল। মোফাজ্জল আমার কাঁধে হাত রেখে বললেন, আপনাকে বারণ করেছিলাম না, এদিকে আসবেন না। আমি শেষবারের মতো ঘরটার দিকে তাকালাম। কয়েক সেকেন্ড আগেও যেখানে কুপির আলো দেখেছিলাম সেখানে তখন শুধু অন্ধকার। আমার মনে হলো যে এই ঘরটা এই কিছুক্ষণ আগে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছিলাম, সেই ঘরটাই মনে হচ্ছে এখন বহু বছর ধরে পরিত্যক্ত। সেদিন রাতেও আমার ঘুম আসেনি। ভোরের দিকে মোফাজ্জল নিজেই আমার ঘরে এলেন। চুপচাপ বসে থেকে বললেন, এতদিন কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আপনি যা দেখেছেন
তারপর আর লুকিয়ে লাভ নেই। আমি বললাম, মেয়েটাকে বলুন তো, আপনি তো দেখেছেন সেই মেয়েটাকে। তিনি জানলার বাইরে তাকিয়ে বলতে শুরু করলেন, 6 বছর আগের কথা। সেই চরে মেহের নামে একটা মেয়ে থাকতো। তার বাবা ছিলেন নৌকা মেরামতের কারিগর। মেহের খুব কম কথা বলতো, কিন্তু গ্রামের অসুস্থ মানুষদের সাহায্য করত, বাচ্চাদের পড়াতো, আর প্রয়োজনে সবার বাড়িতে ছুটে যেত। সবাই তাকে সম্মান করত। এক বর্ষার রাতে পাশের বাজার থেকে 3 জন অচেনা লোক নৌকা করে চড়ে আসে। তাদের নৌকা নাকি মাঝ নদীতে কি একটা ক্ষতি হয়ে গিয়েছিল। গ্রামের মানুষ তাদের আশ্রয় দেয়। রাতে খাওয়া দাওয়ার পর সবাই ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে দেখা যায় 3 জনই নেই, নৌকাও নেই, শুধু মেহেরের কুঁড়ে ঘরের দরজা খোলা, আর ঘরের ভেতর সব জিনিসপত্র এলোমেলো। অনেক খোঁজাখুঁজির পরও মেহেরকে আর পাওয়া যায়নি। পুলিশ এসেছিল, তদন্ত হয়েছিল, কিন্তু কোনো প্রমাণ মেলেনি। মাসখানেক পরে নদীর অনেক নিচে একটা ভাঙা নৌকা পাওয়া যায়। তারপর সবাই ধরে নেয় হয়তো মেয়েটাকে সেই 3 জন লোক অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, আর নৌকা ডুবি হয়, আর তাতেই সবাই মারা যায়। ঘটনাটা ধীরে ধীরে সবাই ভুলে যায়, কিন্তু সেই বছরের শীতের শুরু থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। যারা গভীর রাতে পশ্চিমের বাঁধ পেরিয়ে যেত, তারা সবাই বলতো একটা মেয়ে কুপি হাতে দাঁড়িয়ে থাকে, কখনো গান গায়, কখনো নাম ধরে ডাকে। কিন্তু আশ্চর্যের বিষয়, যারা তার সঙ্গে গিয়েও ফিরে এসেছে, তারা সবাই একটা কথাই বলেছে, মেয়েটা কখনো তাদের কোনো ক্ষতি করেনি। আমি অবাক হয়ে বললাম, তাহলে সবাই এত ভয় পায় কেন? মোফাজ্জল সাহেব দীর্ঘশ্বাস ফেললেন আর বললেন, কারণ ক্ষতি সে করে না, কিন্তু তারপরে যা হয় সেটাই ভয়ঙ্কর। আমি বললাম, মানে? তিনি বললেন, যারা ওর ডাকে সাড়া দেয় তাদের সবার সঙ্গে কয়েকদিনের মধ্যে অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। কেউ একই গান বারবার শুনতে পায়, কেউ রাতের বেলা কুপি হাতে কাউকে হাঁটতে দেখে, কেউ আবার স্বপ্নে সেই কুঁড়ে ঘরে ফিরে যায়। শেষ পর্যন্ত সবাই, বলতে গেলে সবাই উন্মাদ হয়ে যায়। আমি বিষয়টা যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছিলাম, কিন্তু একটা প্রশ্ন বারবার মাথায় ঘুরছিল। মেহের আমাকে বলেছিল কাল তোমাকে সব সত্যি বলবো। সে কি বলতে চেয়েছিল? সেদিন আমার কাজ শেষ হওয়ার কথা ছিল, কিন্তু দুপুরে খবর এলো নদীর ওপারের লাইনে সমস্যা হওয়ায় আমাকে আরও একদিন থাকতে হবে। কিন্তু সত্যি কথা বলতে এই কথাটা শোনার পর আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি ভাবলাম, সত্যি কি কোনো অজানা শক্তি আমাকে একদিনের জন্য আটকে দিল এই নির্জন চরে? সন্ধে নামতেই চরের পরিবেশ বদলে গেল। বাতাস থেমে গেছে। রাত 9:30টার দিকে আবার সেই গান, আগের চেয়ে অনেক কাছে। আমি নিজেকে শক্ত করে বললাম, না, আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি আজ আর বাইরে যাব না। ঠিক তখনই দরজার নিচ দিয়ে ভাঁজ করা একটা কাগজের টুকরো ভেতরে ঢুকে এলো। আমি তুলে সেই কাগজ খুললাম। তাতে মাত্র একটা লাইন লেখা, আমি কাউকে ডাকি না, আমি শুধু অপেক্ষা করি। নিচে ছোট করে লেখা, আজ না এলে তুমি কখনো জানতে পারবে না। আমি বুঝলাম একই সঙ্গে ভয় আর কৌতূহল আমাকে টানছে। প্রায় 10 মিনিট নিজের সঙ্গে লড়াই করার পর শেষ পর্যন্ত বেরিয়ে পড়লাম। কুঁড়ে ঘরের সামনে পৌঁছতেই দেখলাম দরজা খোলা। মেহের বাইরে দাঁড়িয়ে। আজ তার মুখে কোনো হাসি নেই। সে শুধু বলল, চলো। আমি তার পিছু নিলাম, কিন্তু আশ্চর্যের বিষয়, সে ঘরের ভেতরে না গিয়ে কুঁড়ে ঘরের পেছনের জঙ্গলের দিকে চলে গেল। সেখানে গভীর ঝোপঝাড় জঙ্গল। সেদিক দিয়ে আরো পশ্চিমে হাঁটতে লাগলো সে।
সেখানে একটা ছোট উঁচু বালির ঢিবি। মেহের সেই জায়গায় দাঁড়িয়ে বলল, এখানে খোঁড়ো। আমি অবাক হয়ে বললাম, কেন? সে উত্তর দিল না, শুধু একই কথা বলল, এখানে খোঁড়ো। ঠিক তখনই দূর থেকে লণ্ঠনের আলো দেখা গেল। মোফাজ্জল সাহেব আরো কয়েকজনকে নিয়ে আমার দিকে ছুটে আসছেন। আমি তাদেরকে ডাকলাম, মোফাজ্জল সাহেব, এইদিকে আসুন, আপনারা এদিকে আসুন। আমি মোফাজ্জল সাহেবকে সমস্ত কথা খুলে বললাম। মোফাজ্জল সাহেবের কথায় সেই বাকি লোকেরা শাবল কোদাল নিয়ে এলো সঙ্গে সঙ্গে, আর সবাই মিলে সেই বালির ঢিবি খুঁড়তে শুরু করলাম। প্রায় আধ ঘন্টা পর কোদাল শক্ত কিছুর সঙ্গে ঠেকে গেল। মাটি সরাতেই বেরিয়ে পড়ল একটা বহু পুরনো টিনের ট্রাঙ্ক। তালা মরচে পড়ে ভেঙে গেছে। খুলে দেখি ভেতরে কিছু কাপড়, আর সেই কাপড়ের নিচে একটা নরকঙ্কাল। আমরা সকলে ভয় দুপা পিছিয়ে এলাম। সবাই স্তব্ধ হয়ে গেল। মোফাজ্জল সাহেব কাঁপা গলায় বললেন, তাহলেও আমাদের এতদিন ধরে এটা দেখাতেই চাইছিল, কি সাংঘাতিক। আমি মেহেরকে আর কোথাও দেখতে পেলাম না। পুলিশকে খবর দেওয়া হলো। পুরনো তদন্তের নথি আবার খোলা হয়। জানা যায় সেই দেহ একজন নারীর। কারোর জানতে বাকি রইল না যে সেই দিন সেই রাতে সেই 3 জন লোক হয়তো মেহেরের সাথে যার পণ্যায় অত্যাচার করার পর তাকে খুন করে এই ট্রাঙ্কের ভেতরে পুড়ে চরের সেই ঘন ঝোপের ভেতর পুঁতে দেয়। আমি সেইখানকার কাজ করে ফিরে এসেছিলাম। তবে আমি পরে জেনেছিলাম সেখানকার মানুষ সেই কুঁড়ে ঘর ভেঙে সেখানে একটা ছোট স্মৃতিফলক বানিয়েছিল, আর সেখানেই মেহেরকে কবর দেওয়া হয়েছিল। আশ্চর্যের বিষয়, তারপর থেকে সেই চরের মানুষ আর কোনো দিন সেই গান শোনেনি। রাতে আর কুপি হাতে কোনো অবয়বকে আর কোনো দিনও দেখতে পায়নি। প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম। অদ্ভুত একটা ঘটনা শুনলাম, দুর্ধর্ষ একটা ঘটনা। থ্যাংক ইউ জানাচ্ছি লাভলিকে মেহেরের গলায় পাঠ করার জন্যে। এই প্রথমবার লাভলি আমাদের সঙ্গে কাজ করলো। তোমরা অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো। অদ্ভুত অদ্ভুত গায়ে কাঁটা দিয়ে যাওয়ার মতো একটা ঘটনা। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের ঘটনাটা কেমন লাগলো, যেরকম তোমরা প্রত্যেকবারেই জানাও। চলে এসেছি একেবারে এপিসোডের শেষে। চলে যাব একটু শাউট আউটের দিকে। কমেন্ট করেছে নন্দিতা পাল। শুভ বর্মন লিখেছে ফার্স্ট কমেন্ট ফ্রম কুচবিহার। কমেন্ট করেছে অজন্তা হোর, লিখেছে সত্যি একদম অন্যরকম একটা ঘটনা, একটা শিক্ষামূলক ঘটনা। কমেন্ট করেছে SJ ভ্লগ। শেখ ইসমাইল। বুবন ঘোষ লিখেছে এক্সেলেন্ট পারফরমেন্স। কমেন্ট করেছে শ্যামল মিত্র, জয় দাস আর প্রতনু ব্যানার্জি। এই সব কটা কমেন্টই এসছে লাশবাহী অ্যাম্বুলেন্স চালকের আজাবের ফেরেস্তা দেখার ঘটনা প্রেতপক্ষের 429 নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ফিরে আসবো পরের সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থেকো। লাভ ইউ অল। টাটা।